আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজকে অনেক দিন পর নিজের জন্য এক কাপ চা বানাচ্ছি। সবসময় আমি যেভাবে চা বানিয়ে থাকি আজকে ওটার থেকে একটু ভিন্নভাবে বানাচ্ছি, একটু সময় নিয়ে বানাবো। চা সবসময় কিছুটা সময় নিয়ে বানালে দেখবেন খেতে খুব মজা হয়, তবে সবাই এভাবেই বানিয়ে থাকে, আমি একটু অন্যরকম ভাবে বানাই। সবসময় চায়ের পাতাগুলো দিয়ে ফুটিয়ে তারপর আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিই, ওভাবেই আমি রেগুলার বানিয়ে থাকি। অনেকেই দেখা যায় এভাবে চা খেতে খুব পছন্দ করেন, আবার অনেকে দুধ জাল করে খেতে বেশি পছন্দ করেন। আসলে সবার পছন্দ কখনোই সমান হয় না, সবার ব্যক্তিত্ব আলাদা, তার পছন্দ আলাদা, মতামত ভিন্ন হয়ে থাকে। তো সব ক্ষেত্রে আসলে সবার সাথে নিজের তুলনা করা অনেকটা ভুল। আর আমি যেভাবে পছন্দ করি সবসময় ওভাবেই বানিয়ে থাকি। আমার কাছে মনে হয় নিজের ভালো লাগার থেকে ইম্পর্টেন্ট আর কিছুই হতে পারে না। আপনি যতই অন্যের জন্য করবেন, যতই অন্যকে খুশি করার চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সবাইকে খুশি করতে করতে আপনি আপনার নিজের ভালো লাগাটাই ভুলে গিয়েছেন। এত ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে নিজেকে একটু সময় দিতে খুব ভালো লাগে। নিজের মতো করে কিছুটা সময় কাটালে দিনের সবটুকু ক্লান্তি দূর হয়ে যায়। মাঝে মাঝে নিজেকে একটু বেশি স্পেশাল ফিল করাতে খুব ভালোই লাগে, তাই না? এই তো কথা বলতে বলতে চাও মোটামুটি হয়ে যাচ্ছে। আর এভাবে চা বানানোর আরো একটা কারণ আছে। এভাবে চা বানালে দেখা যায় কি হাঁড়িগুলো সাথে সাথেই ময়লা হয়ে যায়, পরে পরিষ্কার করতে হয়। দিনে যেহেতু আমি 3 থেকে 4 বার চা খেতে হয়, যদি প্রতিবার আমি পাতিলার মধ্যে চা বানাই আর ক্লিন করতে থাকি, দেখা যাবে কি আমার ঘরের আর কোনো কাজ করতে হবে না, সারাদিন শুধু রান্নাঘরে ক্লিনিং এর কাজগুলি করতে হবে। তো ওটা ভেবেও না ওভাবে চা বানানো হয় আর কি। তো ওভাবেও যে খেতে খুব একটা খারাপ হয় তা না, মোটামুটি বেশ ভালোই হয়। আর অনেকেই কিন্তু আমার হাতে বানানো চা খাওয়ার পর বেশ প্রশংসাও করে। নিজের প্রশংসা নিজে করলাম আর কি। যাই হোক, আসলে আপনাদেরকে তো আর এভাবে চা বানিয়ে খাওয়াতে পারবো না, যার কারণেই বলা। তো এর মধ্যে আমার ঘরের টুকটাক কাজকর্ম গোছানো হয়ে গিয়েছিল। সকালবেলায় এ ধরনের কাজকর্ম তো সবার বাসাতেই থাকে। ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে তারপর নিজের মতো করে কাপ চা বানিয়ে নিয়েছি। এখন বাড়িতে একটু কথা বলবো, তা না হলে ফোনে কিছু কাজকর্ম আছে এগুলো দেখবো। আমরা যারা গৃহিণীরা আছি তারা চাইলেও কিন্তু সবকিছু নিজের মতো করে করে উঠতে পারি না, বা নিজের মতো করে সাজিয়ে উঠতে পারি না। একটা সংসারের পেছনে কম বেশি সবারই অনেকটা পরিমাণে খরচ থাকে। গৃহিণীরা চাইলেও আমরা সংসারের কোনো খরচের মধ্যে নিজের অবদানটুকু রাখতে পারি না, কারণ আমাদের ইনকাম করার তেমন কোনো সুযোগই থাকে না। যদিও বা অনেকের ক্ষেত্রে এই সুযোগটা থাকলেও একটা সময়ের পর সংসারের দায়িত্ব, বাচ্চাদের দেখাশোনা, এই সব কিছু মিলিয়ে অনেকটা পিছিয়ে আসতে হয়। তারপরও আমরা গৃহিণীরা চাই পরিবারের কাজে যাতে আমরা সমানভাবে অবদান রাখতে পারি। এর জন্য অনেকের ক্ষেত্রে এই জিনিসটা সহজ হয়ে যায়। যারা বাহিরে ইনকাম করেন বা যে আপুরা ইনকাম করার সুযোগ থাকে, তাদের ক্ষেত্রে টাকা জমানোটা অনেক বেশি সহজ হয়ে যায়। যারা গৃহিণীরা আছি তাদের জন্য একটু কঠিন হয়ে যায়, তবে একেবারেই অসম্ভব কিছু নয়। চাইলে আমরাও কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করতে পারি। আজকেই কিছু কৌশল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনের ক্ষুদ্র এই অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি, আশা করছি আপনাদের কাজে আসবে। টাকা জমানোর বিশেষ কৌশল যেটা আমি বলবো, যে কোনো পরিবারের একটা বাজেট থাকে, পরিবার ছোট হোক বা বড়, প্রতিটা পরিবারের নির্দিষ্ট একটা বাজেট থাকে পুরো মাসের জন্য। এই মাসের মধ্যে অত টাকার মধ্যে আমাকে সবকিছু শেষ করতে হবে। অনেক আপুরাই আছেন যাদের হাজবেন্ড দূরে থাকেন বা যে কোনো চাকরি সূত্রে কাছে থাকেন না, তারা কিন্তু পরিবারের পুরোটা দায়িত্বই থাকে সেই আপুটার উপরে। ওখান থেকে যদি আমরা কিছু টাকা মাস শেষে জমাই, যেমন 10,000 টাকা যদি আমাদের মাসের বাজেট হয়, আমরা ওখান থেকে 500 টাকা অথবা 1,000 টাকা যদি আলাদা করে আমরা রেখে দিই, বিশেষ করে সঞ্চয়টা যদি আমরা আলাদা করি, তখন দেখবেন মাস শেষে আমাদের কিছু টাকা জমে
কিছু না পারি হাত খরচগুলো কিন্তু আমরা চালাতে পারবো, অথবা অনেক সময় অনেক আপদের শখের কিছু জিনিস থাকে যেগুলো চাইলেও আসলে সবসময় কেনা সম্ভব হয় না। এভাবে ছোট ছোট কিছু অ্যামাউন্ট যদি আমরা জমা করে রাখি, সঞ্চয় করে রাখি, মাস শেষে দেখা যায় আমরা ছোটখাটো শখগুলো কিন্তু খুব সহজেই পূরণ করতে পারি। আর যত সম্ভব আমরা প্রথমে আয় থেকে সঞ্চয়টাকে আলাদা করে ফেলবো। যদি পুরো টাকাটা আমরা একসাথে রেখে দেই, কোনো না কোনো ভাবে দেখবেন খরচ হয়ে যায়। আমার সংসার জীবনে যে আমি খুব বেশি টাকা জমাই বা টাকা আলাদা করে রাখি তা না, আমার আসলে না এরকম কখনই করা হয়নি। তবে যেহেতু আমার সংসারের সবকিছুই কেনাকাটা বা যে কোনো জিনিস প্রয়োজন হোক আমি কিনে থাকি, বা আমার হাজবেন্ড সহ থাকেন, তারপরও একটা বাজেট থাকে, সেই বাজেট দিয়ে কিন্তু আমরা চলার চেষ্টা করি। হয়তো বা কোনো মাসে কিছু টাকা বাড়তি হয়, যেমন হয়েই যায় চলতে গেলে এরকম, তখন দেখা যায় কি ওই যে আমরা নিয়ম মেনে যে টাকাটা খরচ করি ওখান থেকে যদি কোনো সময় বাড়তি হয়, এই তো 50 রিয়াল বা 100 রিয়াল বাড়তি হয়ে যায়, ওটা ম্যানেজ করে নিতে পারি, খুব একটা সমস্যা হয় না। তবে প্রতি মাসে যদি এভাবে বাড়তি বাড়তি খরচ হয়ে যায়, তখন দেখবেন কি মাস শেষে আর চলাটা খুব একটা সহজ থাকে না। যেমন আমরা আয় করলো একজন, তবে পরিবারে সব মিলিয়ে খরচ হয়ে যায় অনেকটা বেশি, এক্ষেত্রে দেখা যায় চলাটা অনেক কষ্ট হয়ে যায়। আর প্রায় পরিবারে দেখা যায় আয় করার লোকজন কিন্তু একজনই থাকে। যাদের পরিবারে এক বা একাধিক লোক থাকেন আয় করার জন্য, তাদের মাস শেষে চলাটা খুব একটা কষ্ট হয় না ঠিকই, তারপরেও দেখবেন যার যত বেশি আয় থাকে তার তেমন খরচও থাকে। যতই সে আয় করুক তার কিন্তু একটা সঞ্চয়ের খাতা ঠিকই থাকে। আয় থেকে সঞ্চয় অবশ্যই সবাই করে থাকেন যার যার ইনকাম অনুযায়ী। তো এভাবে কিছুটা চললে দেখা যায় কি মাস শেষে আর যাই হোক নিজের ছোটখাটো শখগুলো আমরা পূরণ করতে পারি। বিশেষ করে যাদের হাজব্যান্ড দূরে থাকেন, প্রবাসে থাকেন, ওই সময় দেখা যায় কি এই সংসারের যাবতীয় খরচ, দেখাশোনা, বাচ্চাদের স্কুলে আনা নেয়া বা এই সব মিলিয়ে যত টাকা খরচ হয় পুরোটাই কিন্তু ভাইয়ারা দিয়ে থাকেন। ওখান থেকে যদি আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারি, যেমন এই ধরনের দেখাশোনা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেক আপুরাই করে থাকেন, তো কিছু টাকা যদি প্রতি মাসে ওখান থেকে আলাদা করে রাখেন, মাস শেষে দেখবেন অনেকটা টাকা জমা হয়, বা 2-3 মাস পর এভাবে জমিয়ে একটা কিছু করা যায় বা নিজের শখের কোনো কিছু একটা কেনা যায়। এভাবেও চাইলে করতে পারেন। তবে অনেক সময় দেখা যায় আমি যেটা করি আর কি, মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো একটু বেশি কেনা হয়। তবে এই অপ্রয়োজনীয় খরচগুলো অবশ্যই বাদ দিতে হবে। নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করে টাকা জমাবেন, দেখবেন তখন টাকা খুব সহজে জমাতে পারবেন। কেনাকাটার নেশায় অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলবেন না, একটু চিন্তা করবেন যে এই জিনিসটা আদৌ আমার প্রয়োজন আছে কিনা বা আমি কিনবো কিনা। একদিন সময় হাতে নিয়ে ভেবে দেখবেন, বা একদিন সময় হাতে নিন, ভেবে দেখার পর যদি মনে হয় যে এই জিনিসটা আমার খুব প্রয়োজন, তখন সেই জিনিসটা কিনবেন। আর যদি ভেবে চিন্তে নেয়ার পরেও যদি মনে হয় যে না, মাস 2 মাস বা 3 মাস আমি এই জিনিসটা ছাড়া চলতে পারছি, তাহলে সেই জিনিসটা না কেনাই ভালো। এভাবে চলতে পারলে দেখবেন আপনার কিছু টাকা সঞ্চয় হবে, আর অল্প বাজেটের মধ্যে আপনি পুরো মাস চলতেও পারবেন। কিছু জিনিস থাকে যেগুলো ছাড়া আমরা চলতে পারছি, তারপরেও দেখছি বলেই সেই জিনিসটা আমাদের নিতে হবে এমন কোনো কথা নেই। এভাবে চাইলেও আমরা কিছু টাকা মাস শেষে সেভ করতে পারি, সেটা যে কোনো ভাবেই হতে পারে। মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই। আমরা বেঁচে আছি বলেই আমাদের চাহিদা, আমাদের প্রয়োজন।
অবশ্যই নিজের চাহিদাগুলোকে নিজের আয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবো। আয় অনুযায়ী ব্যয় করতে পারলে দেখবেন মাস শেষে চলাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রতিটা পরিবারের যে পরিমাণে মাসের বাজেট থাকে ওখান থেকে কিছু টাকা যদি বুদ্ধি খাটিয়ে এভাবে জমাতে পারি, প্রতি মাসের বাজেট থেকে কিছু টাকা যদি আলাদা করে রাখা হয়, মাস শেষে দেখা যায় কিছু টাকা দিয়ে আমরা কিছু একটা করতে পারি। শুধুমাত্র গৃহিণীই নয়, যে কোনো মানুষ চাইলে এভাবে কিছু টাকা সঞ্চয় করতে পারেন। সবসময় যে সঞ্চয়ের পরিমাণটা বেশি হতে হবে বা একসাথে অনেক টাকা সঞ্চয় করতে হবে ব্যাপারটা এমনও না। যার যার ইনকাম অনুযায়ী সে ওই অনুযায়ী কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারেন। আর বিপদে আপদে যে কোনো সময় কিছু টাকা সঞ্চয় থাকলে খুব সুবিধা হয়। আমরা যারা গৃহিণীরা আছি তারা অনেকেই মনে করি যে আমরা কিভাবে টাকা সঞ্চয় করব। এক্ষেত্রে একটু খেয়াল করলে দেখবেন যেসব আপুদের হাজবেন্ড বাহিরে থাকেন বা কোনো কাজের সূত্রে দূরে থাকেন, পুরো সংসারের দায়িত্ব কিন্তু ওনার উপরেই থাকে। এক্ষেত্রে বাচ্চাদের স্কুলে আনা নেয়া, পড়ানো লেখানো সব মিলিয়ে এখান থেকেও আমরা চাইলে কিছু টাকা আয় করতে পারি। এতে করে দেখা যায় মাস শেষে কিছু টাকা সঞ্চয় থাকে আর নিজের পছন্দ মতো যে কোনো কিছু করা যায়। তবে প্রতিটা সংসারের একটা নির্দিষ্ট বাজেট থাকে। চেষ্টা করব আমরা যাতে আমাদের আয় অনুযায়ী আমরা ব্যয়টাকে সীমাবদ্ধ রাখতে পারি। প্রতিটা মানুষের বাজেট আলাদা, সংসারের খরচ আলাদা, তো সব মিলিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের মাস শেষে চলা উচিত। তবেই কিন্তু পুরো মাস আমরা বাজেটের মধ্যে থেকেও কিন্তু নিজের শখগুলোকে পূরণ করতে পারবো। জীবন কারোর জন্যই সহজ নয়। জীবন এই তো ভালো এই তো খারাপ এভাবেই চলছে। ভালো মুহূর্তগুলো জীবনে যেভাবে উপভোগ করি, খারাপ মুহূর্তগুলোকেও এভাবে উপভোগ করা শিখতে হবে। তবেই জীবন অনেক বেশি সুন্দর আর সহজ মনে হবে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, নিজের ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।